ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এমন একটি হুমকি দেওয়ার মাধ্যমে আদালত অবমাননা করায় হাসিনার নিজের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই আজ তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তর্কিত সেই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে করা মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার ট্রাইব্যুনাল আইনেই সাজা দেওয়া হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তার বিরুদ্ধে শত শত মামলা বিচারাধীন রয়েছে। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় হাসিনা দণ্ডিত হলেও দেশে এনে আদৌ কি এই সাজা কার্যকর করা যাবে? যদিও সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা বলেছেন, হাসিনাকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে। কেমন হতে পারে সেই আন্তর্জাতিক পদ্ধতি? হাসিনাকে ফেরাতে কূটনীতি না রাজনীতি, কোনটি বেশি কার্যকর হতে পারে? অন্তর্বর্তী সরকার ফেরাতে না পারলে নির্বাচিত সরকার কি পারবে হাসিনাকে ফেরাতে? এছাড়া হাসিনার এই 6 মাসের সাজা রাজনীতিতে কি বার্তা দিল, সব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। গোলাম সারোয়ার মিলন, শুরুতেই যেটি বলছিলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, যেই ট্রাইব্যুনালটি খোদ শেখ হাসিনা নিজে তৈরি করেছিলেন শাস্তি দেবার জন্য, এবং সেই ট্রাইব্যুনালে আজকে তার বিচারের রায় হয়েছে এবং 6 মাসের জন্য তিনি কারাদণ্ড হয়েছেন, বিনাশ্রমে কারাদণ্ড পেয়েছেন। এই কারাদণ্ডটা আসলে কার্যকর করা কতটা চ্যালেঞ্জ? আজকের এই রায়ের পরে তার স্ট্যাটাসটিও যদি আমি বলি, সেটিও পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা এতদিন পলাতক আসামি ছিলেন, আজকে থেকে তিনি সাজাপ্রাপ্ত আসামি হয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আমার অত্যন্ত কাছের প্রিয়জন আমার প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই এবং আমার এককালের সহকর্মী শামসুজ্জামান দুদু এবং অলিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা। শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন, যাকে আমরা পতিত স্বৈরাচার বলে থাকি, এখন তার যে মামলার 6 মাসের আদালত অবমাননার অভিযোগে যে মামলাটি হয়েছে, তার যা রায় হয়েছে 6 মাসের কারাদণ্ড, এটা তো একটা বার্তা মনে হয় দেওয়া হয়েছে এইভাবে যে তার বিচার শুরু হয়েছে। কারণ বিচারের কিংবা সংস্কার, এটা যেমন দাবি প্রতিটা দলের, একটা জাতীয় ঐক্যমত জুলাইয়ের মাস, যে জুলাইতে আন্দোলন 36শে জুলাই বলি, যে 5ই আগস্টের মাধ্যমে যে পতিত স্বৈরাচারের পালিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং এই যে বিচারের যে এটা হয়েছে, দেখেন বিচারটা কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়া। এখন অনেকে যারা বলেন যে বিচার হবে আগে তারপরে নির্বাচন, আমরা যেটা বলতে চাই বিচার এবং প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার তারপরে নির্বাচন। এখন বিচারে করতে গিয়ে এটা আমার মনে হয় সরকার একটি বার্তা দেখাতে চেয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা বিচার করছি। এবং এই 6 মাসের আপনি যেটা বললেন, এই 6 মাসের সাজা দিয়ে তো কাউকে আপনি মানে রাজনীতি করার অধিকার থেকেও বঞ্চিত করতে পারবেন না, কিংবা কোনো, কারণ 2 বছর কারাদণ্ড হতে হবে যদি আমি ভুল না করে থাকি, নাম্বার 1। যদিও তার যে মূল অপরাধ আছে, হত্যা, লুট, এগুলির বিচার এখনো হয়নি এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। যে কারণে আপনার এখানে আমি অনেকবার বলেছি যে শেখ হাসিনা সহ এই লেসপেন্সারদের এই যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছিল, কিংবা পুরা আওয়ামী গোষ্ঠী যারা এই ইয়ের সাথে জড়িত ছিল, এদেরকে বিচার তো করতেই হবে। বিচারের আগে আপনার এখানে আমি বলেছি, পাকিস্তানে আপনারা গুগলসে গেলে দেখবেন যে অ্যাবডো 1959, অর্থাৎ ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স, সেরকম ওইটাই করতে হবে। সেরকম একটা অর্ডিন্যান্স করা দরকার, যারাই এই লুণ্ঠনে জড়িত, যারাই স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে জড়িত, যারা হত্যার সাথে জড়িত, এদেরকে টোটালি ডিসকোয়ালিফাই করা। এইটা এই কারণে বলা যে তাদের বিচারের একটা অংশ। তারপর এখান থেকে কেউ যদি বিচারের রায়ে নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সে ভবিষ্যতে রাজনীতি করবে। সুতরাং আমি মনে করি অ্যাবডোর মতো একটা অর্ডিন্যান্স করে এদেরকে প্রথমেই এই 6 মাসের কারাদণ্ড দিয়ে আমার মনে হয় না ইফেক্টিভ কোনো, যে কথাটা আমরা বিচার সংস্কার এবং আমরা নির্বাচনের কথা বলছি, এই 6 মাসের কারাদণ্ড, কিংবা ধরেন আগামীতে যে অভিযোগ তার বিরুদ্ধে তৈরি করা হচ্ছে, যে হত্যার অভিযোগ, সেই হত্যার অভিযোগে তাকে লোয়ার কোর্টে
যেমন ধরেন তাকে যে সাজাই দেওয়া হোক, সর্বোচ্চ সাজাই দেওয়া হোক, তারপর সে এটার উপর হাইকোর্টে যাবে, তারপর অ্যাপিলে যাবে। সুতরাং এই পরিক্রমার মধ্য দিয়ে তো একটা আমরা যদি সত্যিকারভাবে ন্যায় বিচারে, আজকে তারেক জিয়াকে ধন্যবাদ দিতে চাই যে উনি একটা কথা বলছেন গতকালকে, যে একটা ইনসাফের বাংলাদেশ করতে চাই। দেখেন, আমরা যে জনতা পার্টি বাংলাদেশ, আমাদের এটা স্লোগান হচ্ছে যে গর্ব মোরা ইনসাফের দেশ। আমরা ইনসাফ বলতে বোঝাই সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এইটাকে টোটালি মিলিয়ে ইনসাফটাকে আমরা করতে চাই, সেই ইনসাফটা কায়েম করতে চাই, যেটা বিগত 15 বছর, আমি যদি আরও গ্রেডার ইয়েতে বলি, 54 বছরে আমরা যারা রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সত্যিকারভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, সত্যিকারভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি, সত্যিকারভাবে আলোচনার রাজনৈতিক সংস্কৃতিকে বিকশিত হতে পারেনি। আজকে মান্না ভাই সহ যারা ক্রিয়াশীল যারা ছিলেন, বিএনপির এখানে বড় স্টেক হোল্ডার আমার সহকর্মী, আমার প্রিয়জন আজকে শামসুজ্জামান দুদু সাহেব আছেন। দেখেন, আমরা একটা দ্বিদলীয় বৈরী রাজনীতির কারণে কিন্তু আমরা একটা অসুস্থ রাজনীতির সংস্কৃতির মধ্যে ছিলাম, এবং সেই অসুস্থ রাজনীতির সংস্কৃতি যারা তৈরি করেছে তাদেরও যে আসলে বিচারের মুখোমুখি হতে হয়, তাদের আজকে যে বিচারটি হয়েছে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি বার্তাও দিয়ে গেল। অবশ্যই সেই জায়গাটিতে আসতে চাই মাহমুদুর রহমান মান্না, যে এই বিচারটি তো নিঃসন্দেহে পুরো বাংলাদেশ আসলে দাবি করেছে, শেখ হাসিনার বিচার সবাই দেখতে চেয়েছেন, সেই বিচারের হয়তো আজকের যেই রায় আমরা পেয়েছি সেটি দিয়ে শুরু হয়েছে, কিন্তু তিনি তো আসলে এই মুহূর্তে দেশে অবস্থান করছেন না, তাকে আমরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী বলি। সেই জায়গাটিতে একটু আসতে চাই, প্রধান উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ধরে আনতে তো পারবো না, আন্তর্জাতিক নিয়মে ফিরিয়ে আনবো, বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পদ্ধতি তার মানে ব্যবহার করতে হবে। সেই পদ্ধতিটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, কতখানি সহজ হতে যাচ্ছে নাকি আরো বেশি জটিল হতে যাচ্ছে বাংলাদেশের জন্য? প্রথমে বলি, মানে আপনি উপস্থাপিকা হিসেবে যথেষ্ট উৎফুল্ল হয়েছেন, বিচার প্রক্রিয়া শুরু হলো, একটা বড় মাপের কিছু হচ্ছে এরকম ভাবছেন, আমি এরকম ভাবছি না। এটা খুবই একটা অ্যাভারেজ জিনিস। আমি যদি আরও একটু মানে কঠিন হয়ে গেলে একটা ফানি জিনিস পড়েছে আমার কাছে। ধরেন আদালত অবমাননার জন্য 6 মাসে, আদালত অবমাননা তো যখন তিনি এরকম কথা বলেছিলেন তারপরে যে কোনো দিনই করা যেত, অনেক দিন লাগিয়ে দিলেন। তারপরে আবার এমন সময় করলেন যখন জুলাই মাসের 2 তারিখ সরকার একটা ঘোষণা ছিল যে তারা জুলাই মাসে দৃশ্যমান একটা কিছু দেখাবে, তারপরে আমরা বিচার করে সাজা দিয়ে দিলাম, এরকম দেখানো। বাট এটার কোনো ইফেক্টিভিটি নাই। আপনি একটু আগে বলছিলেন আমাদের আলোচনা শুরু হওয়ার আগে যে ইন্ডিয়ান যে ল আছে তাতে 1 বছর মেয়াদে যদি কারো, কমপক্ষে 1 বছর মেয়াদে যদি কারো সাজা না হয় তাহলে তাকে প্রত্যর্পণ করবে আইন তাদের মধ্যে নাই। ডক্টর ইউনূসও বলেছেন তার ধরে বেঁধে আনতে পারবো না। ধরে বেঁধে কেন, কোনোভাবেই আনতে পারবেন না, আইনের মধ্যে দিয়েই নয়। একটা রায় হয়েছে, সবাই জানলো শেখ হাসিনা তার মতোই থাকবেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তার মতোই প্রোটেকশন দেবে, আমরাও এখানে বাকি বিচারের কাজগুলো হয়তো করতে থাকবো। তারপরে আনবার জন্য যে ইন্টারপোল ইত্যাদির কথা, অন্য কোনো ব্যবস্থা কিন্তু নাই। ওই ইন্টারপোল এইটুকুর উপরে, তারাও তো ইন্টারন্যাশনাল একটা লর উপরে অ্যাক্ট করবে, যে তারা দে হ্যাভ টু টেল দি ইন্ডিয়ান গভর্নমেন্ট যে তুমি এতদিনের মধ্যে ফিরে দিতে হবে এই লিগ্যাল প্রসিজিওরের কারণে। সেরকম কিছু বলতে পারবে বলে তো আমার মনে হয় না। সেদিক থেকেও আমি মনে করি যে এটা খুব একটা পার্থক্য তৈরি করবে না বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে। শুধুমাত্র সরকার এটা বলতে পারবে আমরা শেখ হাসিনার বিচার করেছি, প্রথম একজন প্রধানমন্ত্রী এইরকম একটা বিচার সম্ভব হলো, এবং এইভাবেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে। 3টা জিনিস বলেছিলেন না ডক্টর ইউনূস, যে 3টা জিনিস ভিজিবল হতে হবে, তার মধ্যে বিচার, তারপরে আপনার সংস্কার এবং নির্বাচন। একটা বড় জিনিস বিচারটা ভিজিবল করলেন, মানে এরকম মনে হলো। আমি ঠিক অত কঠোর সরকার ব্যাপারে হতে চাই না, কারণ বিচার প্রক্রিয়ার মধ্যে হয়তো আরও জটিলতা আছে যেখানে সরকার দুর্বলতা বোধ করেছে যার জন্য পারে নাই। কিন্তু রেজাল্ট যদি বলি তাহলে আমি এটাকে এমন কিছু দেখছি না। কিন্তু এর মধ্যে দিয়ে আসলে এই বিচার প্রক্রিয়ার এক ধরনের শুরু হয়েছে, কিংবা সামনে ওনার বিরুদ্ধে আরো যে ধরনের অভিযোগগুলো আছে সেগুলোরও বিচার আমরা রায় দেখতে পাবো, সেই সম্ভাবনা তো অন্তত আমরা পাচ্ছি কিনা? আপনি ভাবলে ভাববেন যে হ্যাঁ এরকম হবে, কিন্তু ধরেন এইটা রায় দেবার পরে আগামী 6 মাস 9 মাস আর হলো না, তারপরে এই গভর্নমেন্ট নাই, তারপরে নতুন গভর্নমেন্ট। কাজে এইটা দিয়ে যে আপনি বলবেন যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল, আমরা আনন্দিত পারি ইত্যাদি, এরকম কিছু না। এরা যদি একটা জেনুইন মামলা স্টার্ট করতেও পারতো, ধরেন আমরা কিন্তু এরকম বলি নাই যে 6 মাস 9 মাসের মধ্যে রায়ও তারা দিয়ে ফেলতে পারবেন। আমরা বলেছি আপনারা বেশি করে আরও ট্রাইব্যুনাল বানান এবং অভিযোগগুলো গঠন করেন, তদন্তের পরিধি বাড়িয়ে দেন এবং জেনুইনলি বিচারটা করেন। আমি এইটা তো একটা জাস্ট তার একটা উচ্চারণ,
মানে আদালত অবমাননা কিন্তু অনেক ছোটো ছোটো ব্যাপার, না জেনে অনেকে ভুল কথা বলে ফেলে, তার জন্য সাজা হয়। এই জন্য এইটাকে আমি ওই ধরনের কোনো নিদর্শন বলে ভাবতে পারছি না। এরপর আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আসলে যে ধরনের আমাদের প্রয়োজন ছিল প্রসিডিউরের মধ্যে দিয়ে যাওয়া, সেটার মধ্যে দিয়ে আমরা কতক্ষণে যেতে পারছি? শামসুজ্জামান দুদু, যেই আশা আসলে মাহমুদুর রহমান মান্না করছেন, যেই ধরনের মামলার শাস্তি আসলে ওনাকে এখন দেওয়ার কথা ছিল, সেই শাস্তিগুলো দিতে হলেও তো আসলে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেই কারাদণ্ডটি কার্যকর করবার জন্যও তাকে ফেরত নিয়ে আসতে হবে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি আমি চিন্তা করি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিল্লির, তিনি নিজে বলেছেন যদি প্রত্যর্পণের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন। এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা তাদের রেওয়াজ নয়, এবং তারা খুব সুস্পষ্টভাবেই বারবার বলেছেন যে তাদের পক্ষে এই মুহূর্তে হয়তো বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই আসলে নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন সিনিয়র রাজনীতিক যারা ছাত্র জীবনে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন, তাদেরকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। ভারত যেমন দেশ ঠিক তেমনটাই বলেছে, কোনোই ফেরত দেওয়ারে। এটা গুন্ডাদের দেশ, এটা সাম্প্রদায়িক দেশ, এটা আইন অমান্যকারী দেশ, ভণ্ড প্রতারক মুখোশধারী, গণতন্ত্রের মুখোশধারী, কিন্তু আসলে ক্রিমিনালের দেশ। সেখানে দণ্ডিত অপরাধী শত শত আছে, বাংলাদেশেরই আছে, যারা ওখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। গত 1 বছর ধরে ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে যা নাই তাই প্রচার করেছে, মিথ্যা কথা সারা বিশ্বব্যাপী, কিন্তু আস্তে আস্তে প্রমাণ হয়েছে যে তার প্রতিটি কথাই মিথ্যা। 24-এ নির্বাচনও তারাই হয়তো সবার আগে আমাদেরকে শুভেচ্ছাও জানিয়েছিল। জি, তো আমি মান্না ভাই এবং মিলন ভাইয়ের কথার সঙ্গে দ্বিমত করছি না, তবে এটা আমি মনে করছি শেখ হাসিনারও বিচার হয়, শেখ হাসিনারও সাজা হয়। একটা সময় মনে হয়েছিল যে শেখ হাসিনা 42 কেন, আমি তো তার পতন হওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম একটা থিম সে মানে জনমানুষে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, এবং কেউ কেউ বিশ্বাসও করত যে বোধহয় বিরোধী দল তাকে আর সরাতে পারবে না, তাকে আন্দোলনে পতন ঘটাতে পারবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকৃতি তার বিরুদ্ধে যে দণ্ড দিয়েছে, অর্থাৎ স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে পালিয়েছে, এর থেকে বড় বিচার আর নাই। মানে শত শত না, হাজার হাজার বাংলাদেশের ছেলে মেয়েদেরকে, নাগরিকদেরকে নৃশংসভাবে সে হত্যা করেছে। ওই অর্থে এই 6 মাসের সাজা কোনো সাজা না। প্রথমটাই যদি ফাঁসির সাজা হতো আমি আশ্চর্য হতাম না। যে কোনোভাবেই হোক, আইন আদালতের সম্বন্ধে আমার মন্তব্য নেই, তবু আইন আদালত যে এরকম একটি প্রতিষ্ঠিত ক্রিমিনাল, প্রতিষ্ঠিত হত্যাকারী, প্রতিষ্ঠিত লুণ্ঠনকারী এবং চিহ্নিত ভয়ঙ্কর একটা ব্যক্তিত্ব, যেটা ভারত তাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনার যে এই কারাদণ্ডের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে সে অপরাধী যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং সেই বিচার তাকে মেনে নিতে হবে। এই ছোট্ট সাজার পরও কিন্তু এই ঘটনা, কিন্তু এতে মানুষ খুব বেশি খুশি হবে এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু এই যে অন্তত তিনি আজকে থেকে সাজাপ্রাপ্ত আসামি বলে গণ্য হচ্ছেন, অবশ্যই সেই জায়গাটি থেকেও তো আসলে বাংলাদেশের ইতিহাসে এটিও আসলে আমরা বলতেই পারি একটা নতুন ধাপ। এবং এই যে অন্যায়ের কথা বলছিলেন মাহমুদুর রহমান মান্না কিংবা গোলাম সারোয়ার মিলন, সেই অন্যায় করে আসলে যে সাবেক প্রধানমন্ত্রীর এবং এইরকম একজন প্রধানমন্ত্রীরও বিচার হতে পারে, সেটি তো আসলে বাংলাদেশের জন্য একটি নতুন রূপ আপনারা দেখছেন। অবশ্যই নতুন রূপ, অবশ্যই। 1 জুলাইয়ে তার পতন হয়েছে, আরেক জুলাইয়ে তার সাজা হয়েছে। সেই সাজা যতটাই ছোট হোক, যতটাই মানে গ্রহণযোগ্যতার পর্যায়ে না থাক, তিনি সাজাপ্রাপ্ত দণ্ডিত একজন মানুষ। সেই হিসাবে তিনি, আমি কীভাবে ব্যাখ্যা করব তার, মানে আমরা তো তার বিরুদ্ধে আন্দোলন করছি এটা না। এবারে দেখেন না, এই যে প্রশ্নে তার সাজা হয়েছে, মানে আইন আদালত অপমাননা, সেখানে সে 300 কতজনকে হত্যার লাইসেন্স পাইছে বলে 227 জনকে, ভাবা যায়? মানে সে এখন খুন করবে, তাদের বাড়িঘর পুড়াই দেবে, তাদের
প্রতীকী অর্থে হলো তিনি সাজাপ্রাপ্ত। আমার ধারণা আইন, আদালত, বিচার এটা তো চলমান একটা প্রক্রিয়া। এই সরকার শুরু করেছে, যেটা মান্না ভাই বলেছে, হয়তো এই সরকার থাকবে না, পরবর্তী সরকার এই শুরুটাকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া। সেখানে আসলে কত ধরনের চ্যালেঞ্জ আছে সেটাও একটু আমরা জানতে চাই। মাহমুদুর রহমান মান্না, বারবার আসলে ভারতের কাছে আমরা যেটা শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার চিঠি দিয়েছে, কিন্তু আসলে এই ধরনের সাজাপ্রাপ্ত হেভিওয়েট আসামিদেরকে ফেরত নিয়ে আসতে শুধু এই চিঠি চালাচালি করে কি আদৌ সম্ভব? আবার আমি যদি বলি যে ভারতের যারা আসলে স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক আছেন বা বিশেষজ্ঞ আছেন, তারা অনেকেই মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো আনুষ্ঠানিক অনুরোধই জানাবে না। কারণ হিসেবে তারা বলার চেষ্টা করেছেন যে এখানে একটা ঝুঁকি থাকতে পারে এবং সেই ঝুঁকিটা হচ্ছে সংকটময় পরিস্থিতিতে সদ্য দায়িত্ব নেয় একটি সরকার এরকম কোনো ঝুঁকি নেবে না। তার মানে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতখানি সদিচ্ছার সাথে শেখ হাসিনার এই কারাদণ্ড কার্যকর করবে সেটিও কি আমাদের জন্য সামনে একটি বড় চ্যালেঞ্জ কিনা? আমি আপনার উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরে আপনার উত্তরটি নিতে চাই। কারাদণ্ডের কথা বলছেন পুরো সবকিছু মিলিয়ে আসলে তার এর পরবর্তী সময়েও যে এই ধরনের যদি কারাদণ্ড হয় সেটি আদৌ কার্যকর করা যাবে কিনা আমি বিরতি থেকে ফিরে আপনার উত্তরটি নিতে চাই। একটি বিরতির সময় হয়েছে। দর্শক, জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 প্রাথমিক রাজকাহনে। মাহমুদুর রহমান মান্না প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যদিও বারবার এই সরকার থেকে বলার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করা হবে, কিন্তু যখন আসলে আমরা এই আইনগুলো দেখছি তখন সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমাদের মোকাবেলা করার প্রয়োজন আছে। বিশেষ করে আমি যদি ভারতের যারা বিশেষজ্ঞ আছেন তাদের কথায় যাই, তারা অনেকেই বলছেন যে এই মুহূর্তে হয়তো বাংলাদেশের এখনকার এই সংকটময় পরিস্থিতিতে সদ্য দায়িত্ব নেওয়া একটি সরকার এই রিস্ক নেবেন না, এবং তারা সেটির কারণ হিসেবে বলেছেন যে যদি সেরকম কিছু হয় সেক্ষেত্রে দুই দেশের সম্পর্ক তিক্ত হওয়ার এক ধরনের আশঙ্কা থাকে। জি, তো সেক্ষেত্রে আদৌ এই সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য যে ধরনের প্রসিডিউর মেনটেন করার প্রয়োজন ছিল সেগুলো করবে কি? ওইটা আবার আমি সন্দেহ করছি না তারা চাইবে। মানে বাংলাদেশ জুড়ে হয়েছে কি জানেন, এই 1 বছর পরেও বিগত সরকারের অত্যাচার নির্যাতন মানুষের মধ্যে একদম দগদগে ঘায়ের মতো। 1 বছর খুব কম সময় নয়, মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু এখানে কিছুই বলে সবাই মনে হচ্ছে একদম জেগে আছে স্মৃতি করে, যেন কালকে হয়েছে এরকম করে। মানুষ এইভাবে অ্যালার্ট পর্যন্ত আছে। ফলে সরকার এটা করবে না এরকম নয়। অভিযোগ করেছে না কেউ কেউ যে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে, বিচার নিয়ে তালবাহানা করা হচ্ছে, কিন্তু সরকার এইটুকু দেখাচ্ছে যে তারা বিচারটা চাচ্ছে আন্তরিকভাবে, এবং দেরি যে হচ্ছে তার যে টেকনিক্যালিটিস আছে সেগুলো তারা তাদেরকে বোঝাবার চেষ্টা করছে। আমি মনে করি হ্যাঁ, এই টেকনিক্যালিটিসগুলো আমাদের উপেক্ষা করা উচিত না। কারণ আমার কথা যদি আমি বলি, আমি তো লেম্যান অলমোস্ট লর ব্যাপারে, আর এগুলো একদম জটিল ল, প্রত্যর্পণ চুক্তি আমাদের কবে দরকার পড়েছে, আমাদের লয়াররাই বা কবে পড়েছে, ওরকম করে কেউই ভালো করে বুঝে শুনে করে নেই। আমাদের সরকারও যে এখন ফাইট করবে সেই ফাইটটাও কিন্তু লিগালি জাস্টিফাইড হতে হবে। তারা তো এরকম কোনো ল আমাদের সামনে তুলে ধরেনি যে এই আইনের বলে বা ভারতের এই আইনের বলে আমরা ফেরত পেতে পারি। আপনি যে লিগালি জাস্টিফাইড এর কথা বললেন মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশি পাসপোর্টও তো নেই এই মুহূর্তে শেখ হাসিনার, তাহলে তিনি আসলে কোন ধরনের বিশেষ সুবিধা পাচ্ছেন ভারতে তাকে তাহলে কি হিসেবে রাখা হয়েছে? মানে সেটা তো তাদের ব্যাপার, ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যাপার। তারা তাদের আইন কি দেখাবে তা আমি জানি না, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা দিচ্ছে, উইচ মে বি অ্যাবসলিউটলি ইললিগাল, কিন্তু তারা একটা কোনো কাহিনী বানাতে পারবে। আমরা ওই জায়গায় কোনো হাত দিতে পারবো না, যারা তোমাদের এইটা কীভাবে তোমরা ব্যাখ্যা দাও, তোমরা ইত্যাদি পারো না। এই ধরনের কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রসিডিউরাল ল আছে কিনা তা জানি না, কিন্তু আমি অন্তত ধরেন তার পালিয়ে যাওয়ার পর থেকে তার নামে মামলা হয় ইত্যাদি যে কথা যতদিন ধরে হচ্ছে, আমি আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের লিগ্যাল এক্সপার্টদের পক্ষ থেকে কেউই এই বিষয়টা আমাদের জনসমক্ষে বোঝাবার জন্যে তিনি যা বোঝেন সেটা তুলে ধরতে কেউ এটা করেননি। ফলে ওইটা আমি জানি না, মানে এক এক সময় এক এক রকম তুলছি। এই যে একটু আগে আপনাকে আমি বলছিলাম না যে আগে এরকম শুনেছি যে যদি আন্তর্জাতিক কোনো আদালতে এরকম করে বিচার হয়, বিচারে সাজা হয়, তাহলে আমাদের সরকার, মানে যে দেশের সরকারের ওদের বিচারটা হলো, তারা অপরাধীকে ফেরত চাইতে পারে এবং যে সরকার বা যে দেশ তাকে আশ্রয় দিয়েছে আসামিকে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। এখন তো দেখছি এরকম কিছু আসলে নাই। ঠিক একইভাবে আপনি যেটা বললেন যে 6 মাসের সাজা দেওয়া হলো, এইটা ওখানে কোনো কাজ করবে না, ন্যূনতম 1 বছর হওয়া দরকার। এইটা যদি লয়, আমি কিন্তু পড়িনি, আপনি বলছেন, নিশ্চয়ই আপনার কথা আমি বিশ্বাস করি কথা বলছি, তাহলে সরকার 1 বছর সাজা দিল না কেন? 1 বছর দিয়েই তো বলতে পারতো ফেরত দাও, এই আইনে তুমি দিতে পারো। মানে আপনি আন্তর্জাতিকভাবে একটা
যুক্তি তৈরি করতে, যেটাতে তার উপরে চাপ তৈরি হয়। একটা প্রশ্ন আপনি করেছিলেন না আগে, যে এই রকম লড়াই করেই কি পারবো, নাকি আমাদেরকে পলিটিক্যাল ম্যানুভারিংও করতে হবে। ডেফিনেটলি এটা তো একটা পলিটিক্যাল ইস্যু। সেই কারণে লিগাল যেরকম দেখবেন, সোশ্যাল ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে দেখবেন, একই সঙ্গে কিন্তু আপনি আবার এটাকে পলিটিক্যাল ম্যানুভারিংয়ের মধ্যে নেবেন, কীরকম করে সেটি আসলে রাজনৈতিক প্রকৃতির হয় কিনা সেটি আসলে একটা বড় বিবেচনার জায়গায় থাকে। শামসুজ্জামান দুদু, অনেকেই আবার এই আশঙ্কাও করছেন, এই সরকার যদি শেখ হাসিনার বিচার করতে না পারে, তাহলে পরবর্তীতে যেই রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে তারা কতখানি করতে পারবেন। তাদের সাথেও তো আসলে ভারতের এক ধরনের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার বিষয়ে কাজ করছে। ভারতের যারা কূটনীতিবিদ আছেন, এমনকি ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ, তারাও মনে করছেন যে শেখ হাসিনার এই বিপদের মুহূর্তে শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছেন সেটাই ভারতের নীতি। তাকে আরো বড় বিপদে ফেলাটা ভারতের জন্য কোনো অপশন হতেই পারে না। তাহলে কি আসলে পরবর্তী কথা বলেছে ভারতীয় কূটনীতিবিদরা যারা বাংলাদেশে কাজ করেছে, ভারত কি জিনিস আমাদের থেকে এই কূটনীতিকরা ভালো বোঝে। শেখ হাসিনা কে, এই প্রশ্ন যদি আসে, 3টা নির্বাচন সে করেছে একেবারে গায়ের জোরে, নির্বাচনের নামে সব কিছু তছনছ করে সে দাবি করেছে জনগণ তার ভোট দিয়েছে। এই নির্বাচনকে 5 মিনিটের মধ্যে শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে, তখনও সে সংসদ দলের নেত্রী হিসাবে পরিগণিত হননি, প্রাইম মিনিস্টার হিসাবে নতুন করে চিহ্নিত হননি। একেবারে এই কূটনীতিকরা যারা এই যে আপনার আইনের কথা বলছে, দৌড়িয়ে গিয়ে অবৈধ একটা নির্বাচনী ব্যবস্থাকে যে ধ্বংস করেছে তার গিয়ে ফুলের মালা দিয়ে আপনার শুভেচ্ছা জানিয়েছে। এই কূটনীতিকরা কতটাই হিংস্র এবং কতটাই আইনের পরিপন্থী কথা বলছে, যারা যে জনগণ কোনো রকম দোষের অধিকারী না, তাদের সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে একজন অপরাধীর সপক্ষ হওয়ার জন্যে। এটা কল্পনা করা যায়? একমাত্র দেশ, যে দেশ বাংলাদেশে না সারা বিশ্বের কাছে বাংলাদেশ সম্বন্ধে যারা গণঅভ্যুত্থান করেছে গণতন্ত্রের প্রত্যাশায়, স্বৈরতন্ত্রের পতনের মানে মধ্য দিয়ে, সেই দেশকে তারা আপনাকে মানে কি বলবো, এটা মানে মনে হয়েছে যেন হাসিনা ভালো আর বাংলাদেশের জনগণ হচ্ছে ক্রিমিনাল। এটা ভাবা যায়? আপনি এই ভারতের সঙ্গে আমাদের কি চুক্তি আছে, কি নেই, কি আইন আছে, কি আইন, আমার কাছে এটা কোনো বড়, হাসিনাকে চিনার জন্য তো আইনের কোনো দরকার নাই। কোন আইন বলে সেদিন আপনার এই হেলিকপ্টার তারা নামতে দিয়েছিল? এই প্রশ্ন যদি কেউ করে, তখন তো মানে বলে না উনি তো প্রাইম মিনিস্টার, উনি তো প্রাইম মিনিস্টার হিসাবে এখান থেকে যান নাই, পলাতক আসামি হিসেবে গেছে। জীবন বাঁচানোর জন্য যদি বলে তাকে রক্ষা করা দরকার, তো সেই বিচার অর্থাৎ জীবন রক্ষা করা না, সেই বিচারের জন্য যদি গণতান্ত্রিক দেশ হতো, সত্যিকার মানবতাপন্থী একটা দেশ হতো, সত্যিকারের লুণ্ঠনকারী হত্যাকারী বিপক্ষের একটা দেশ হতো, তাহলে সেদিন সে নাপতেই দিত না, আমার কাছে মনে হয়েছে। সেই জন্য শেখ হাসিনার বিষয়টি পরবর্তী সরকার আসলে আইনি শাসন প্রতিষ্ঠা করার জন্যই আপনাকে, কিন্তু সেক্ষেত্রে এই জায়গাটিতে তো আসলে বারবার ঘুরপাক খাচ্ছে যে পরবর্তী সরকারের সাথেও নিঃসন্দেহে পার্শ্ববর্তী দেশ যেহেতু আমাদের ভারত, তাদের সম্পর্ক আসলে কতখানি, পরবর্তী সরকার আসবে জনগণের ভোটে, জি জনগণের সেন্টিমেন্টকে সে আগে রক্ষা করবে নাকি কৃতদাস সুলভ ভূমিকাটা সে পালন করবে? আগে জনগণ, আগে দেশ, আগে স্বাধীনতা, আগে গণতন্ত্র, তারপরে অন্য চিন্তা। সেটিও আসলে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। গোলাম সারোয়ার মিলন, সরকার বারবার বলছে সরকারের চেষ্টা আছে, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতির সাথে সরকারের চেষ্টার আসলে কতখানি যোগসূত্র আছে সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন থেকে গেল। আবার কূটনৈতিকভাবে আমরা যে ধরনের কার্যক্রম করছি সেটি বেশি কাজে দেবে নাকি আসলে রাজনৈতিকভাবে আমাদের যে সম্পর্ক সেটি বেশি কাজে দেবে বলে মনে করেন শেখ হাসিনাকে ফেরত পাওয়ার ক্ষেত্রে? শুনুন, একটা দেশের সাথে আরেকটা দেশের কূটনৈতিক এবং রাজনৈতিক সমান্তরালভাবে চলে, কূটনৈতিক পর্যায়ে। কারণ আমরা ভারতের সাথে সত্যিকারভাবে যেখানে বলি, আমরা ভারতীয় জনগণের সাথে আমাদের জনগণের বন্ধুত্ব থাকবে, আমরা মাথা উঁচু করে কথা বলবো, চোখে চোখ রেখে কথা বলবো। কিন্তু ভারত যে আধিপত্যবাদী শক্তির যে বিস্তার ঘটিয়েছে এবং সেটা শেখ হাসিনার মাধ্যমে লেন্দুব দর্জি তৈরি করে, সিকিমের যে লেন্দুব দর্জি ছিল তার মতো করে দেশকে যেভাবে এই 15টা বছর শেখ হাসিনা শাসন করেছে, আমি
হয়তো জানবেন যে এখানে রয়ের অফিস ছিল, তার ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে তার বাসা কিংবা তার সচিবালয়ে। সুতরাং এইভাবে একটা পাপেট গভর্নমেন্ট বাংলাদেশে অতীতে কখনো ছিল না। সুতরাং তারা তো তাকে শেল্টার দিবে, এটি স্বাভাবিক। তাদের অবস্থান থেকে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী তাদের বন্ধুদেরকে তারা সাপোর্ট করছে, যেমনিভাবে তিব্বতের দালাই লামাকে তারা সাপোর্ট করছে চীনের বিরোধিতা সত্ত্বেও। এখানে আমরা যেটা বলতে চাই যে যদি আমাদের এই দেখেন কাঁটাতারের বেড়া বলেন কিংবা পুশিনের মাধ্যমে আজকে যেভাবে অন্যায়ভাবে বাংলাদেশে যেভাবে তারা ঠেলে দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদের এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আজকে সোচ্চার হতে হবে জাতীয়তাবাদী চেতনার আলোকে। এবং আমরা চাই অবশ্যই ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং ইয়ের উপর চলবে। কিন্তু ভারত যেটা চাচ্ছে যে আগামী আপনি যেটা বলেছেন যে এখানে তার আওয়ামী লীগের মতো নতুন কোনো বন্ধু পায় কিনা, পাইলে তাহলে নতুন একটা মেরুকরণ, নতুন একটা ইকুয়েশন তার তৈরি করার চেষ্টা করবে, এটা করতেই পারে। কিন্তু আমি যদি একটু মাহমুদুর রহমান মান্না বাবা যেটি বলছিলেন যে সর্বনিম্ন সাজা 1 বছরের কারাদণ্ড হতে হয়, সে আপনি নতুন করে ইকুয়েশনের কথা বলছেন। ভারত কিন্তু এখানে আসলে এই আইনেও নানান রকম ফাঁকফোকর তাহলে রয়ে গেল কিনা। এই চুক্তির যে মূল দিক সেখানে লেখা আছে প্রত্যর্পণযোগ্য অপরাধের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে এমন সব অপরাধ যার সর্বনিম্ন সাজা 1 বছরের কারাদণ্ড, এর মধ্যে আর্থিক অপরাধও অন্তর্ভুক্ত। অপরাধটি প্রত্যর্পণযোগ্য হতে হলে দ্বৈত অপরাধের নীতি প্রযোজ্য হতে হবে, অর্থাৎ অপরাধটি উভয় দেশে শাস্তিযোগ্য হতে হবে। ভারত কি আসলে শেখ হাসিনার এই অপরাধকে শাস্তিযোগ্য মনে করছে? আপনি তো যে প্রত্যর্পণ চুক্তির কথা বললেন, এই চুক্তিটা তো হয়েছে তাদের সময়, সেখানে একটা ক্লজ আছে যে ভারতের কাছে যদি প্রতীয়মান হয় যে তাকে প্রত্যর্পণ করলে সেটা ক্রিমিনাল হোক আর রাজনৈতিক হোক তার জীবন বিপন্ন হবে, তখন সে বাধ্য না ওই প্রত্যর্পণ চুক্তি, তার এই অপরাধগুলো শাস্তিযোগ্য হতে হবে, তার কাছে শাস্তিযোগ্য হইতে হবে। শুধু এখানে পলিটিক্যাল মারপেচ আছে। আপনি যেটা বললেন যে তার তো সামনে শেখ হাসিনার যে বিচারগুলি হবে, আমরা বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই কোর্টের উপর, তার তো সর্বোচ্চ শাস্তি হবে সে যে অপরাধটা করেছে। কারণ এই জুলাই কিংবা অগাস্টের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে তো আমাদের শ্রদ্ধা করতে হবে। এটাকে নতুন রাজনৈতিক যে আমরা ব্যবস্থাপনা বলি কিংবা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, এটাকে আমরা করতে চাই। আমি পরিশেষে বলবো, দেখেন 47 সনে আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে দেশটা স্বাধীন করেছিলাম, 71-এ মুক্তিযুদ্ধে করে আমরা পাকিস্তানের বিরুদ্ধে শাসন করেছি, 24-এ কিন্তু ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদীর বিরুদ্ধে। এটা কিন্তু একদিকে যেমন ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, গণ অভ্যুত্থান, আরেকদিকে কিন্তু আধিপত্যবাদ বিরোধী। আসলে যেহেতু এই সাজার যেটি আমরা প্রত্যাশা করছি, সেটি আপনারা সবাই বলছিলেন এই প্রক্রিয়া একটি দীর্ঘ প্রক্রিয়া, সেক্ষেত্রে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব না হয়, রাজনৈতিক যে নির্বাচিত হয়ে যে রাজনৈতিক দল বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে, তারা আসলে পারবে কিনা, তারা হাসিনাকে ফেরত নিয়ে আসতে পারবে কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন। আমি আসবো আপনার কাছে, আমার একটি বিরতির সময় হয়েছে। জিপিজিস প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জিপিজিস প্রাথমিক রাজকাহন দেখছেন। গোলাম সারোয়ার মিলন, শেষ পর্যন্ত আসলে শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য অনুরোধ জানানো হলেও বারবার তা আসলে দিল্লি দিনের পর দিন ঝুলিয়ে রাখতে পারে, সেরকম আশঙ্কাও আছে, সেরকম আসলে অনেক ধরনের সম্ভাবনাও আছে। শুধু যদি আশঙ্কা বলি হয়তো ভুলই হবে। সেক্ষেত্রে আসলে এই যে বিচার আমরা দেখতে চাই, দেশে ফিরে আনিয়ে শেখ হাসিনাকে, সেই বিচার আমরা দেখতে পারবো কি? শোনেন, আপনি যেভাবে উপস্থাপন করছেন খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন, কিন্তু একটি কথা বলি, সে পৃথিবী যেখানেই থাকুক, ভারতে থাকুক আর আমেরিকায় থাকুক, তার বিচার তো হতেই পারে। শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার তো বাইরেও ওদেরকে আছে, অনেকে তো আনা সম্ভব হয়নি। সুতরাং এখানে তার বিচার হবে এবং সেই বিচারে যেটা হয় দেশের জনগণ কিন্তু তার বিচারটা চায়। এখন ভারত তার নিজের রাজনৈতিক স্বার্থেই, যেহেতু তার পররাষ্ট্রনীতিগত কৌশলগত কারণে সে তার বন্ধুদেরকে সে আশ্রয় দিতে চায়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় তাদের বিকল্প চিন্তাও তাদের মাথায় আছে। এই কারণে গত পরশুদিন আমরা দেখেছি তাদের জয়শঙ্কর, তাদের যে মুখপাত্র, জয়শঙ্কর তো পররাষ্ট্রমন্ত্রী, মুখপাত্র যেটা বলেছে যে জয়সওয়াল যে বলেছে যে কোনো বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে চায়, যে কোনো বিষয়। আপনার পুশিনের ব্যাপার আছে, আপনার শেখ হাসিনার ব্যাপার আছে, আপনার বাংলাদেশে ভিসা সংক্রান্ত যে জটিলতা চলছে, এইসব বিষয় আছে। সুতরাং এটা আরেকদিকে চীন, পাকিস্তান, বাংলাদেশ যে জোট হয় না, যদিও ত্রিপক্ষীয় যে একটি বৈঠক করেছে, এটাও কিন্তু তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হিসাবে আসতে পারে। কারণ এই তিনটা তার সীমান্তেই কিন্তু তিনটা যদি অ্যান্টাগনাইজ অবস্থায় থাকে,
এটা তার ভবিষ্যৎ চলার পথটাকে খুব মসৃণ করবে না। সুতরাং সেটা যদি হয় তাকে সেই কূটনীতিক অবস্থা, কারণ রাজনীতিতে যেমন শেষ কথা বলতে কিছু নেই, কূটনীতিতেও সেই কৌশলগত অবস্থান থাকে। তো আমি মনে করি যে আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে এমনও তো হতে পারে যে আন্ডারস্ট্যান্ডিংটা যে ঠিক আছে সে আছে, তোমাদের বিচার তোমরা করো, সময় মতো সে দেখা গেল যে তার তো একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাকে দিল। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি জানি না আমার সব আলোচক একমত হবেন কিনা এই মুহূর্তে, এটা আমার আবারও বলছি পাবলিকে, এটা আমার একান্তই ব্যক্তিগত। আর বিচার তো হতেই হবে, বিচার হলে তাকে এনে বাংলাদেশে যে কোন কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার করবেন সেই অবস্থা তো নাই। জনগণ তো সেদিন যদি সে থাকতো, ক্যান্টনমেন্টে যদি তাকে আশ্রয় দেওয়া হয়তো, ক্যান্টনমেন্ট পাবলিক ভেঙে ফেলতো, তাকে রক্ষা করা সম্ভব হতো না। সে যদি সেদিন যদি আমাদের বর্তমান সেনাপ্রধান যদি গুলি চালিয়ে আর্মিকে ব্যবহার করে হয়তো কয়েক হাজার লোক মারা যেত, কিন্তু উনি মানে পদদলিত পিষ্ট হয়ে তিনি মারা যেতেন। সুতরাং উনি সেই জায়গায় আছেন, উনার বিচার হবে। এবং যখন আমাদের পক্ষ থেকে দাবি জানানো হবে যে হ্যাঁ তাকে ফেরত দাও, যদি ফেরত না দেয় ইন্ডিয়া এই লায়াবিলিটিস বহন করবে কিনা এটা ইন্ডিয়া তার নিজে। মাহমুদুর রহমান মান্না, শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে কোনো অনুরোধও যদি জানানো হয়, ধরে নিলাম খুব স্পষ্ট এবং বেশ জোরালো অনুরোধ জানানো হয়েছে, কিন্তু সেটি আসলে কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে যে নিষ্পত্তি হয়ে যাবে সেটি মনে করারও কি আদৌ কোনো কারণ আছে? এটা সহসা কোনো নিষ্পত্তির ব্যাপারই নেই, এখানে নিষ্পত্তির কোনো পয়েন্ট নাই। কিন্তু দেখেন আমরা এতক্ষণ ধরে যে কথা বলছি না, আপনি যতখানি এই সাবজেক্টের উপর জেনেছেন থেকে আপনি বলতে পারছেন না, আমরাও বলতে পারছি না, এই জায়গাটা এখানে নেই। আর তাছাড়া এই যে একটা স্টেটমেন্ট পড়লেন যে সেই সময় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটাই ভারতের বন্ধুত্বের কাজ হয়েছে, এটা তো আগেও কিন্তু কংগ্রেস নেতা এটিও বলেছেন শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত। হ্যাঁ, তো এটা তো মানে তাদের ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি অনুযায়ী। এবার মানে ইন্টারন্যাশনাল শুধু না, ধরেন আপনি ভূ রাজনীতি যদি ধরেন, এখানে বাংলাদেশ তো খুবই একটা ইম্পর্টেন্ট প্লেস, স্ট্র্যাটেজিক পয়েন্ট। এইটাকে তারা এরকম করে নষ্ট হতে দেবে না যাতে তাদের প্রতি তাদের বন্ধুদের কনফিডেন্স নষ্ট হয়ে যায়। এইটাকে আমার দিক থেকে আমি খুবই খারাপ মনে করবো, কিন্তু তারা তো তাদের কাজটা করবে, তারা আমাদের কাজটা করবে না। সেই হিসেবে আপনি যেটা পড়লেন না, এখন যেটা আমার জানা ছিল না, যে আমাদের এখান থেকে সাজা দিলেই হবে না, ভারতও ওই আসামিকে সাজার উপযুক্ত মনে করতে হবে, তবেই তারা ফিরে দিতে পারে। তারপর তাদের হাতেই তো রয়ে গেল জাজমেন্টটা। যে অপরাধে তাকে আমি দোষী মনে করছি, সাজার যোগ্য মনে করছি, সেই অপরাধের বিচার করবার দায়িত্ব তারা তাদের হাতেই রাখছে। তাহলে আপনার হাতে তো কিছু নেই এখানে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিও কিন্তু মানে ওইটাও একটা পাওয়ার ব্যালেন্সের ব্যাপার বলে, যে আপনি পাওয়ার ব্যালেন্স করতে পারেন কিনা। একা একটা দেশের সাথে তো পারছেন না, কিন্তু আমাদের এইরকম কোনো এলাই নাই, এরকম পুরো জোট নেই যেটা দিয়ে চাপ তৈরি করবো, তাও নেই আমাদের। ফলে আমি ওই জায়গাতে চাপ সৃষ্টি করার সম্ভাবনা দেখি না। তবে হ্যাঁ, একদম সিঙ্গেল হ্যান্ডেড খেলা হবে সেইটা না, আমরা আমাদের মতো থাকবো, তারা তাদের মতো থাকবে। বাংলাদেশের সাথে ভারতের যদি সম্পর্ক কোনোদিনই উন্নত না হয়, এখন আমার কাছে মনে হয় বাংলাদেশের যে বিরাট ক্ষতি হয়ে যাবে সেরকম না, কিন্তু ভারতের ক্ষতি হতে পারে, এটা সম্ভাবনা আছে। এই কারণে বাংলাদেশ যদি খুবই কুললি ধৈর্য ধরে এটা করতে থাকে, আমরা তো আমাদের কথা বলবোই, বলতে বলতে কবে দেখবো যে উনি মারাই গেছেন হয়তো। মানে মানুষ তো নশ্বর, এরকম না তো যে উনি অনির্দিষ্টকাল বাঁচবেন। আর যত তার উপরে নিশ্চয়ই একটা চাপ যাচ্ছে, ওটা আর একটা দিকে। তবুও আমি বলছি যে অনেক সময় এই ধরনের ক্ষেত্রে সময়ের উপরেও ছেড়ে দেওয়া হতে পারে। দালাই লামাকে যে রেখেছে ইন্ডিয়া, তারা মনে করেছে এতদিন বাঁচবে, এতদিন ধরে রাখতে হবে, তার জন্য প্রিপারেশন আছে, তার জীবনের শেষ দিন পর্যন্ত তারা তাকে রাখবে। দীর্ঘদিন কিন্তু আসলে ভারত বাংলাদেশকে বা শেখ হাসিনাকে ভারতের পরীক্ষিত বন্ধু বলে দাবি করে এসছে। শামসুজ্জামান দুদু, বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, সেখানে ভারতের একটা প্রভাব ছিল, সেটি একেবারে সুস্পষ্ট। সেই জায়গাটি থেকে যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে শেখ হাসিনার বিচারের বিষয়টিতে আমরা জানতে চাই তার ফিউচার কি, তাহলে আসলে বাংলাদেশ কি বলবে? আমি আপনাকে ইন্ডিয়ার কূটনীতিবিদের উত্তরটির সাথে একটু জানাতে চাই। তারা বলেছেন শি অবভিয়াসলি ইজ নট গোয়িং এনিওয়্যার, তার মানে স্পষ্টতই তিনি অন্য কোথাও যাচ্ছেন না, খুব স্পষ্টভাবে তারা সেই উত্তর দিয়েছেন। না, আমার কাছে মনে হচ্ছে যে 1 বছরই প্রমাণ হয়েছে বাংলাদেশ কোনো কিছু লস করে নাই, বাংলাদেশ অর্জন করেছে 1 বছরে। কারণ ভারতের যেভাবে বাংলাদেশ বিদ্বেষী বক্তব্য সারা বিশ্বে প্রচারণা করছে,
এবং স্বাভাবিক যে লেনদেনটা ভারতের সঙ্গে বাংলাদেশে থাকছিল সেটাও তারা বন্ধ করে দিয়েছে। মানে এতে বাংলাদেশ, তাদের ধারণা ছিল, এটা আমার কাছে মনে হয়েছে, এই একপাক্ষিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ চলা কঠিন হয়ে যাবে, একটা সময় বাংলাদেশকে নতজানু হতে হবে হাসিনার মতো, এবং তাদের কাছে নিজের থেকেই মানে বাংলাদেশকে উপঢৌকন হিসেবে তারা প্রত্যাশা করছে, মানে টিকে থাকতে পারবে না। তো এক বছর কিন্তু এটা প্রমাণ হয়েছে যে ভারত ছাড়া চিকিৎসা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নানাবিধ ঘটনা বাংলাদেশ টিকে থাকার মতো যোগ্যতা রাখে। অনেকে কিন্তু মনে করেছিল, যারা কিছুটা হলো ভারতের বৃহত্তম অর্থনীতি, বৃহত্তম দেশ, এই সব মিলে যে হয়তো বাংলাদেশে কঠিন হবে, তারাও কিন্তু এখন বিশ্বাসযোগ্য অবস্থা আছে। যেমন বাংলাদেশের রাজনীতি হাসিনা এটা খাইছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করছে, বাংলাদেশের কূটনীতিক এটাও আমি বলবো ধ্বংস করছে। শুধুমাত্র একজন অপরাধী মানুষকে, অপরাধী এই সেন্সে বলছে আজকে ওই যে বিচারের রায় ঘোষণা হয়েছে এমন না, কিন্তু তিনি সকল অর্থে আরো শত শত মামলাও রয়েছে। হ্যাঁ, মামলা শুধু না, এটা কি ভারত জানে না? জানে। এই যে কূটনীতিকগুলো কাকে আশ্রয় দেওয়ার কথা বলছে? একটা অপরাধীকে, একটা ব্যর্থ মানুষকে, একটি হটকারী মানুষকে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু না, আপনি দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের মুজিবকে শেখাইছে, পূর্ণবাদ ধ্বংস করছে শেখ হাসিনা। আপনি দেখেন আওয়ামী লীগে এবং তার কর্মীদের কি অবস্থায় ফেলছেন তিনি। এখন ভারত তাকে নিয়ে খুব ভালো অবস্থায় আছে এটা আমার কাছে মনে হয় না, কারণ একমাত্র ভারত তাকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের যে স্বার্থ, সেই স্বার্থের কথা না, তাদের যে স্বার্থ সেটা তাদের বিসর্জন দিতে হবে। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে তার কারাদণ্ড কার্যকর করতে এই মুহূর্তে আমাদের কূটনৈতিক এবং রাজনৈতিক সব ধরনের তৎপরতাই একসাথে জরুরি। শামসুজ্জামান দুদু, মাহমুদুর রহমান মান্না, গোলাম সরোয়ার মিলন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।